হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে সোলো লেভেলিং এর পর্ব 10-এ। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই মিস চাহিন কাউকে একটা ফোন করে আর তাকে বলে যে সাং জিনভোর ডিটেলস পাঠাতে। একই সঙ্গে সে এটাও বলে দেয় যে সাং জিনভো ডানজিনের ভেতরে হারিয়ে গেছিল আর সে অন্য কোথাও না হারিয়ে শেষ পর্যন্ত বসের কাছে গিয়ে হারিয়ে গেছিল। আমার মনে হয় সাং জিনভো অন্য কোনো গিল্ডের থেকে আমাদের গিল্ডে জাসুসি করতে এসেছিল। যার কথা শুনে এই সময় কলে অন্য লোকটা বলে, সাং জিনভো, মিস্টার জং ইনও তো আগের দিন এই নামটাই আমাকে বলল। যেইটা শুনে এখন চাহিনও অবাক হয়ে যায় আর সে এখন থেকে এইটা জিজ্ঞাসা করে যে জং ইন তাকে সাং জিনভোর ব্যাপারে কেন দেখতে বলেছে। যার উত্তরে কলে থাকা লোকটা বলে, আমিও ঠিক জানি না, তবে এর আগে এরকম একটা ই র্যাঙ্কের হান্টারকে নিয়ে এত কথা কেউ বলেনি। আমাদের গিল্ড মাস্টারও খোঁজার চেষ্টা করছে যে এই সাং জিনভো আসলে কে, আর হান্টার অ্যাসোসিয়েশনও আজকাল সাং জিনভোকে নিয়েই চর্চা করছে। তার এই সমস্ত কথা শুনে মিস চাহিন কলটা কেটে দেয় আর এরপরে বিছানায় শুয়ে ভাবতে থাকে, আমি এত হান্টারদেরকে দেখলাম কিন্তু তাদের মধ্যে ওই সবার থেকে আলাদা। ওই একমাত্র হান্টার যার শরীর দিয়ে কোনো দুর্গন্ধ নেই। আর এখন পরের দিন সাং জিনভো চলে যায় তার মাইনিং এর কাজে, যেখানে সবাই তাকে বলে, আজকে কিন্তু আগে কিছু খেও না, আমাদের সঙ্গেই খেও। যাদেরকে দেখে সাং জিনভোর মনে পড়ে যায় যে তার সঙ্গে এর আগে জুহি, মিস্টার সং তারাও এইভাবে কথা বলতো। যাই হোক, এরপর সকালে সমস্ত মায়েরা কাজে লেগে পড়ে আর তারপর তারা বাইরে বেরিয়ে আসে লাঞ্চ টাইমের জন্য। এরপর দুপুরবেলা তারা আবার কাজ করবে। এই সময় একটা হান্টার মাইনিং টিমের কাছে এসে বলে, আচ্ছা তোমাদের মাইনিং টিমের মধ্যে কেউ কি আমাদেরকে সাহায্য করতে পারবে, কেননা আমাদের ব্যাগ ক্যারি করার জন্য যে ছিল সে তো আজকে আসেইনি। যেইটা শুনে কিছু মাইনার বলে, আমাদেরকে বলে কি লাভ, আমাদের থেকে যারা বিস্টের শরীর বাইরে বের করে তাদেরকে বলো, ওরা এই কাজ আমাদের থেকে ভালো পারবে। যেটা শুনে এই সময় ওই টিমের লিডার বলে, আমাদেরকে তুমি করতে বলছো? তুমি জানো আমাদের এদিকার লোকরা নন স্টপ কাজ করেই চলেছে। আর এখন সেই হান্টারটা আবার বলে, যদি আমাদের সঙ্গে কেউ একজন আসো তাহলে কাজের শেষে তাকে কিছু এক্সট্রা না হয় টাকা দেওয়া হবে। কিন্তু এই এক্সট্রা টাকার কথা শুনেও কেউ তার জীবন ঝুঁকিতে ফেলতে চায় না। এখন মাইনিং টিমের লিডার সেই হান্টারকে বলে দেয়, দেখুন আমাদের এখানকার সবাই লো র্যাঙ্কের হান্টার, আমরা কোনো বি র্যাঙ্কের ডানজেনে ঢুকি না, আর আপনি বলছেন এ র্যাঙ্কের ডানজেনে ঢুকতে। সেটা যতই শুধুমাত্র ব্যাগ ক্যারি করার কাজ হোক না কেন, আমাদের কোনো হান্টারই এত রিস্ক নিতে পারবে না, কেননা আমাদের এখানকার বেশিরভাগ হান্টারই ডি র্যাঙ্কের, আবার কেউ কেউ তো ই র্যাঙ্কের। যদি কোনো রকমের উল্টোপাল্টে কিছু হয় তাহলে তারা একেবারেই মরে যাবে। যার এই কথা শুনে সেই হান্টার এখন শেষবার জিজ্ঞাসা করে, তাহলে কেউ যাবে না আমাদের সঙ্গে? কিন্তু এই সময় সাং জিনভো হাত তোলে, বলে, আমি যাচ্ছি তাহলে। কিন্তু তার এই কথা বলা মাত্রই মাইনিং টিমের সবাই তাকে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি একটা ই র্যাঙ্কের হান্টার আর তুমি এই এ র্যাঙ্কের ডানজেনে ঢুকবে ওদের সঙ্গে? কিন্তু তাদের কথা শুনে সাং জিনভো বলে, ও সমস্ত কোনো ব্যাপার না, আমারও তো ভয় নেই, হান্টাররা তো আছেই না। এদিকে মনে মনে সে ভাবতে থাকে, আমি শুধু ব্যাগ ক্যারি করব আর দেখবো যে একটা এ র্যাঙ্কের ডানজেনের মধ্যে তারা কিভাবে লড়াই করে। এখন ওই হান্টারটা, যে হান্টারটা এটা বলেছিল, তাকে অন্য একটা হান্টার এসে বলে, এই ছেলেটা বুঝতে পারছে না যে ও কোন কাজের জন্য যাচ্ছে, ও কিন্তু আগের দিনই কাজে জয়েন করেছে, তাও আবার একটা ই র্যাঙ্কের হান্টার। তুমি একটা কাজ করো, ওকে বাদ দাও, অন্য কাউকে নিয়ে চলো, ভালো হবে। কিন্তু হান্টারের দলের লিডার এ সময় বলে, না না, ওই ঠিক আছে, ও করতে পারবে আমার মনে হচ্ছে। আর এরপরে সে সাং জিনভোর সঙ্গে হাত মেলায় আর তার নিজের নাম বলে সন কিহন। আর এখন সাং জিনভো সেই বড় ব্যাগটা তার কাঁধে তুললে কিহন দেখতে পায় যে সাং জিনভোর কিছুই হচ্ছে না। যেটা দেখে সে একই সঙ্গে একটু অবাক হয়, আবার সাং জিনভোকে জিজ্ঞাসাও করে, এত বড় ব্যাগ ক্যারি করতে তোমার সমস্যা নেই তো? যার উত্তরে সাং জিনভো বলে, না না ঠিক আছে, আমি ম্যানেজ করে নিতে পারবো। আর এখন গেটে ঢোকার সময় সাং জিনভো দেখতে পায় যে আগের দিনের এ র্যাঙ্কের গেটের থেকে এই এ র্যাঙ্কের গেটটা অনেকটাই বড়, হয়তো এই গেটের ভেতরের মনস্টারগুলো আরও বেশি শক্তিশালী। এখন গেটে ঢোকার সময় কিহনও ভাবতে থাকে যে এই গেটটা তো অনেকটাই বড়, কিন্তু হয়তো এটা অতটা ভয়ানক না, কারণ এটা যদি খুব বেশি ডেঞ্জারাস হতো তাহলে হয়তো এটা আমার হাতে দিত না। আর এখন আমরা জানতে পারি যে এইটা হলো হান্টার্স গিল্ডের সেকেন্ড টিয়ার স্কোয়াড, যেইখানে কোনো এস র্যাঙ্কের হান্টার নেই, কিন্তু 11টা এ র্যাঙ্কের হান্টার আর 6টা বি র্যাঙ্কের হান্টার আছে। যাই হোক, এই সময় তারা সবাই মিলে গেটে প্রবেশ করে, কিন্তু সাং জিনভো এখনও ভাবতে থাকে যে এই গেটটা বড় হলেও তার থেকে বেরোনো মানা পাওয়ার কিন্তু খুবই কম। আমার কিছু তো একটা উল্টোপাল্টা মনে হচ্ছে, আমার ঠিক সেই রকম মনে হচ্ছে যখন আমি রেড গেটে ঢুকেছিলাম। যাই হোক, এরপরে সে আর কথা না বাড়িয়ে সব হান্টারদের পেছন পেছন সেই গেটে ঢুকে যায়। আর এখন ডানজেনের ভেতর ঢুকে একটা মেয়ে তাকে বলে, তুমি কিন্তু খুব একটা চিন্তা করো না, কেননা কিহুনি কিন্তু সব থেকে পাওয়ারফুল হান্টার না, আমাদের এখানে অনেক পাওয়ারফুল হান্টার আছে, তোমার কোনো চাপ নেই, তোমার কিচ্ছু হবে না। তাকে দেখে সাং জিনভো বুঝতে পারে যে এই মেয়েটা হয়তো একটা এ র্যাঙ্কের হিলার। আর এখন তার এটাও মনে পড়ে যে জুহিও একটা বি র্যাঙ্কের হিলার। জুহি যদি খুব বেশি ভয় পেয়ে না থাকতো তাহলে জুহিও হয়তো এরকম একটা স্ট্রাইক স্কোয়াডে থাকতে পারতো। সে এই সময় এটাও দেখতে পারে যে এইখানকার বি র্যাঙ্কের হান্টারগুলোর শক্তিও খুবই বেশি, প্রায় একটা এ র্যাঙ্কের হান্টারের সমানই। আর এখন সেই মেয়েটা সাং জিনভোকে আবার বলে, তুমি কোনো চাপ নিও না,
কেননা তোমার উপরে কোনো অ্যাটাক আসার আগে মনস্টারদেরকে আমাদেরকে মারতে হবে। যেটা শুনে সাং জিনবো একটু ভাবে, তার মানে যদি এই স্ট্রাইক স্কোয়াডটা ফেল হয়ে যায় তাহলে আমার উপরে অ্যাটাক হতে পারে, তাই তো? এদিকে কিহন এখন মনে মনে ভাবতে থাকে যে এইটা তার প্রথমবার কোনো একটা স্ট্রাইক স্কোয়াডের লিডার হিসাবে, তাই এই ডানজানটাকে সে খুব ভালোভাবেই কমপ্লিট করবে। তাহলে হয়তো সে অফিসিয়ালি এই টিমের লিডার হয়ে যেতে পারে। যদিও সে গিল্ড মাস্টার বা ভাইস গিল্ড মাস্টারের মতো অত শক্তিশালী নয়, তবুও সে একটা টপ টিয়ার এ র্যাঙ্কের হান্টার। যাই হোক, এরপরই সবার সামনে মনস্টার আসা শুরু করে আর সবাই কোনো রকম অর্ডার ছাড়াই নিজেদের মতোই মনস্টার মারতে শুরু করে। আর এখন সেই ডানজানের মধ্যেই অনেকগুলো শেয়ালের মতো মনস্টার আসতে শুরু করে, যাদেরকে মারতেও সেখানকার হান্টার্সরা কোনো রকম দেরি করে না। কিন্তু তারপর তারা ভাবতে থাকে যে এইরকম মনস্টার তো এইখানে থাকার কথা না। আর এই বিষয়টা এখন সাং জিনবো মেয়েটাকে জিজ্ঞাসা করে যে এই র্যাঙ্কের ডানজানে কি সাধারণত এরকম মনস্টার দেখা যায় না নাকি? তার উত্তরে ওই মেয়েটা বলে, না দেখা যায় না এরকম না, কিন্তু এই মনস্টারগুলো সাধারণত সি র্যাঙ্কের, তাই একটা এ র্যাঙ্কের ডানজানে এদের বেঁচে থাকার কথা না। এখন সাং জিনবো একটা মনস্টারের উপর ভালো করে নজর রেখে বলে, এইটা কোনো জঙ্গলি শেয়াল না, এগুলো পুষে রাখা শেয়াল। তার মানে কোনো একজন জেনে বুঝে এই শিয়ালগুলোকে পাঠিয়েছে এখানে। আর এটা বোঝা মাত্রই সাং জিনবো মনে মনে ভাবতে থাকে, তার মানে কি এই ডানজনের ভেতরের বিস্টদের বুদ্ধিও আছে? তাহলে তার সঙ্গে লড়াই করাটা খুবই মুশকিল হতে চলেছে। আর এই বলতে বলতেই সাং জিনবো বুঝতে পারে যে সেইখানে বিশাল পাওয়ারফুল মনস্টার্স আসছে। আর সেই মনস্টারগুলো আসা মাত্র সেখানকার সমস্ত এ র্যাঙ্কের হান্টাররাও ভয় পেয়ে যায়। তারা বলে, এগুলো কি হাই অর্কস? এরা এখানে কি করছে? কিন্তু এখন এত কিছু বোঝার আগে সেই সমস্ত হাই অর্কগুলো সমস্ত হান্টারের উপর অ্যাটাক করে আর হান্টারদের শিল্ডগুলো কবচগুলো ভাঙতে থাকে। মনস্টারগুলো এতটাই পাওয়ারফুল ছিল যে এ র্যাঙ্কের হান্টারদের পক্ষেও তাদের সঙ্গে লড়াই করা সম্ভব না। কিন্তু তবুও হান্টারদের মধ্যে এবং হাই অর্কের মধ্যে ভালোই লড়াই চলে, কিন্তু হান্টারদের কোনো অ্যাটাকই তাদের উপর কোনো কাজই করে না। এখন সেখানকার মধ্যেই একটা এ র্যাঙ্কের হান্টার দুটো বিস্টকে স্যামান করে, কিন্তু তাদেরকে স্যামান করতে সে এত পাওয়ার খরচ করে ফেলে যে সে আর কোনো অন্য অ্যাটাক করতে পারে না। আর এদিকে স্যামান করা বিস্টটাও তেমন কোনো কাজে লাগে না। একে একে হান্টাররা মরতে থাকে, তারা কোনোভাবেই এই সমস্ত বিস্টগুলোকে মারতে পারে না। তারা কেউই ভাবেনি যে একটা এ র্যাঙ্কের ডানজনে ঢুকেও তাদেরকে 20টা হাই অর্কের সঙ্গে একসঙ্গে লড়াই করতে হবে। এই ডানজনটা এতটা ভয়ানক হওয়ার কথা কেউই ভাবেনি। আর এখন আমরা জানতে পারি যে হাই অর্ক হচ্ছে সব থেকে শক্তিশালী বিস্টদের মধ্যেই একটা। একটা হাই অর্কের শক্তি প্রায় একটা এ র্যাঙ্কের হান্টারের সমান। আর এইখানে টোটাল 22টা হাই অর্ক রয়েছে, তাদের সঙ্গে 11টা এ র্যাঙ্কের হান্টার আর 6টা বি র্যাঙ্কের হান্টার। তারা সবাই মিলেও 22টা হাই অর্ককে হারানো কোনোভাবেই সম্ভব না। আর এখন এই জিনিসটা হতেও দেখা যায়, একটা হান্টারের এক হাত পুরো কেটে যায়। এই সময় অন্য একটা হিলার থেকে হিল করার চেষ্টা করলেও সে করতে পারে না। সেখানে অন্য একটা হাই অর্ক চলে আসে আর তাকে দেখে এই সময় হিলারটা হাল ছেড়েই দেয়। আর এই সময় এন্ট্রি হয় আমাদের হিরো সাং জিনবোর। সে তার ব্যাগপত্র সবকিছু সাইডে রেখে তৈরি হয়ে যায় হাই অর্কের সঙ্গে লড়াই করার জন্য। কিন্তু সে যে সাহায্য করছে সেটাকেও বুঝতে পারে না। সে একে একে সমস্ত হাই অর্কগুলোকে মারতে শুরু করে। হান্টাররা শুধুমাত্র এইটা বুঝতে পারে যে এই লড়াইটা ধীরে ধীরে সহজ হয়ে যাচ্ছে, কিন্তু কি করে সেটাকেও বুঝতে পারে না। কেননা এইখানে হয়তো সাং জিনবো তার ক্যামোফ্লেজ স্কিলের ব্যবহার করছিল। কিন্তু এখন সাং জিনবো বুঝতে পারে যে তার পক্ষে লুকিয়ে থাকাটা সম্ভব হচ্ছে না। কয়েকটা হাই অর্ক তার প্রেজেন্স বুঝে গেছে। আর এই সময় সাং জিনবো সেই দুটো হাই অর্ককেই সবার আগে মারে। আর এখন সে ভাবতে থাকে, এইটা আমাদের সাউথ কোরিয়া টপ একটা স্কোরের মধ্যে একটাই, তাদের পক্ষেও এদেরকে মারা সম্ভব হচ্ছে না, তাই আমাকে এটা করতেই হলো। কেননা আমি তো আর আমার সামনে কাউকে মরতে দেখতে পারি না। আর এখন এই কয়েকটা হাই অর্ককে মারার জন্য তার এক লেভেল আপ হয়ে যায়, যেটা দেখে সাং জিনবো ভাবে, আমি তো এই সমস্ত হাই অর্কগুলোকে পুরোপুরিভাবে মারছিও না, শুধু এদেরকে একটু করে আহত করছি, তাতেই আমার লেভেল আপ হয়ে গেল। আর এইভাবেই একে একে সব কটা হাই অর্ক মরে যায়। আর এখন সবার শেষে কিহন সবাইকে জিজ্ঞাসা করে, সবাই ঠিক আছো তো? যদি তোমরা কোনো রকমের শ্বাস নিতে পারো তাহলে তোমাদেরকে আবার হিল করে ফেলা হবে, কোনো সমস্যা নেই। আর এখন অন্য সমস্ত হান্টাররা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে, আমি ভাবিও নি যে এতগুলো হাই অর্ক এখানে একসঙ্গে চলে আসবে, আর আমরাও তাদের সঙ্গে এইভাবে লড়াই করতে পারবো। আর এইদিকে এই সময় সেখানকার একটা চশমা পরা মেয়ে, একটা এ র্যাঙ্কের হান্টার, সে বুঝে যায় যে সাং জিনবো তার ক্যামোফ্লেজ স্কিলের ব্যবহার করে এই সমস্ত অর্কগুলোকে মারতে সাহায্য করেছে। আর এখন এই হিলার মেয়েটাও কিহনকে বলে, যখন একটা হাই অর্ক তাকে অ্যাটাক করতেই যাচ্ছিল সেই সময় সেই অর্কটা একাই গলে পড়ে যায়। যেটা শুনে কিহন বলে, তার মানে কেউ কি সিক্রেটলি ম্যাজিক স্পেল করছিল? কে সেটা? আর এখন সে মেয়েটা বলে, এটা করছিল তো ঠিকই, কিন্তু সেটা কে সেটা আমিও বুঝতে পারছি না। আর এরপরে তারা অন্য একটা মেয়েকে জিজ্ঞাসা করে যার নাম গিনা, কিন্তু সে না করে দেয়। সে বলে তার পক্ষে এরকম অ্যাটাক করা সম্ভব না। সে তার টেলিকাইনেসিস পাওয়ারের ব্যবহার করে সব থেকে বেশি একটা অর্ককে হয়তো 4-5 সেকেন্ডের জন্য বন্ধ রাখতে পারে। আর তাছাড়া এই স্কোরের বাকি হান্টারদের কথা ভাবলেও সেখানে কোনো অ্যাসাসিন টাইপের হান্টার নেই, তাহলে এরকম অ্যাটাক কেই বা করতে পারবে? এদিকে তার এই কথাটা শুনে চশমা পরা মেয়েটা বলে, হ্যাঁ একদম ঠিক, আমাদের হান্টারদের মধ্যে এরকম অ্যাটাক কেউই করতে পারে না, হয়তো বাইরের কেউ এরকম অ্যাটাক করেছে।
আর তারপরে সে নিজে নিজে ভাবে যে সাং জিনবোর হয়তো নিশ্চয়ই কোনো কারণ আছে তার নিজের পাওয়ার লুকিয়ে রাখার, তাই তারও হয়তো এখন এই বিষয়ে কথা বলাটা ঠিক না। যাই হোক, সবশেষে কিহান বলে, ঠিক আছে, তোমাদের সবার কথা আমি বুঝতে পারছি, আমিও লক্ষ্য করেছি যে লাস্টের সমস্ত হাই অর্কগুলো একটু কমজোর হয়ে গেছিল, কিন্তু সেটা কি করে হলো এখন আমাদের অত ভাবার সময় নেই। আর এরই সঙ্গে সোলো লেভেলিং এর পর্ব 10 এখানে শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবে।